প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুদের, প্রিয় ভিউয়ার্সদের আর আমার পরিবারের সকল সদস্যদের আমার প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আজকের নতুন আর একটা ভিডিও শুরু করেছি। এখানে একসাথে দুটো রেসিপি, একই জিনিস দিয়ে দুটো রেসিপি বানিয়েছি আমি। তো চলুন বন্ধুরা, দেখতে থাকুন। আর এই মোচা দিয়ে আমি এই দুটো রেসিপি বানিয়েছি, একটা নিরামিষই আর একটা আমিষ। নিরামিষটা কী করে করেছি আর আমিষটা কী করে করেছি সেটাই আপনাদের দেখিয়ে দিলাম। তো চলুন আজকে দেখতে থাকুন কি করে করছি। আর আমি একটু মায়ের ঋষি অরবিন্দের কথা শোনাচ্ছি। তো বন্ধুরা দেখতে থাকুন। সবাই কিন্তু মোচা রান্না পারেন, কিন্তু আমাদের ঘরে কি করে রান্না করি তাই জন্যে। আর এটা ভীষণ বড় মোচাটা, তাই জন্য আমি দুটো রেসিপি করেছি। নানা চোখে শ্রী অরবিন্দ, সুশীল চন্দ্র বর্মন রায় এটা সংকলিত করেছেন। আমরা এই পৃথিবীর অনেক অদর্শনকে দর্শন করি কবির কবিতায়, সাহিত্যিকের সাহিত্যে, শিল্পীর শিল্পে, ইতিহাসে, ভূগোলে বা লোকমুখে শুনে। রজত শুভ্র মৌনী হিমগিরির শোভা হয়তো চর্মচোখের আমাদের অনেকের চাক্ষুষ করার সৌভাগ্য হয়নি, তবু সেই শান্ত সমাহিত রজত শুভ্র হিমগিরির কল্পিত শোভা আমাদের মানসপটে আঁকা হয়ে যায় কবির কবিতায়, শিল্পীর শিল্পে, সাহিত্যিকের সাহিত্যের মাধ্যমে। আমরা এই কল্পিত শোভা দেখে বিস্মিত হই, কিন্তু যাদের সৌভাগ্য হয়েছে এই স্বর্গীয় রূপ সচক্ষে দেখার, তারা অভিভূত হয়ে যান। আর তাদের সচক্ষে দেখার সেই বর্ণনা পড়ে আমরাও যেন অদর্শনের ব্যথা ভুলে তৃপ্তি পাই। ঠিক তেমনিভাবে ঋষি অরবিন্দ, মহাযোগেশ্বর শ্রী অরবিন্দ, অতিমানস চেতনার সিদ্ধ তাপস শ্রী অরবিন্দকে আমাদের দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু তার সাক্ষাৎ দর্শন যারা লাভ করেছেন তারা নিজেরা কবি, মনীষী, সাহিত্যিক বা সাধক হয়েও শ্রী অরবিন্দ দর্শনে বিস্ময়ে হতবাক হয়ে বলে উঠেছেন, এ কি দেখছি, কাকে দেখছি? ইনি কি এই পৃথিবীর রক্ত মাংসে গড়া মানুষ, না সেই অতিমানস লোকের কনক জ্যোতি, কলেবরধারী দেবমানব, যিনি তার জীবন উৎসর্গ করেছেন, দুশ্চর তপস্যা করেছেন মানুষের বর্তমান চেতনার নবরূপান্তর ঘটাবার জন্য অতিমানস চেতনার আলোকে। অথচ আমরা তাকে চিনতে পারিনি, জানতে পারিনি, এবং এমনকি এতটুকু উৎসুকও প্রকাশ করিনি। কিন্তু যারা তাকে দেখেছেন তার আশীর্বাদ ধন্য হয়েছেন, তারাই শুধু তাকে বুঝতে পেরেছেন শ্রী অরবিন্দ কী ছিলেন, কিসের সাধনা তিনি করে গেছেন। আজ তাদেরই এমন কয়েকজনের কথা তুলে ধরব যা পড়ে আমাদের মতো অজ্ঞ ও অন্ধজনের হয়তো একটু ধারণা হবে এই যুগমানব শ্রী অরবিন্দ সম্বন্ধে। সেই স্বদেশী যুগে শ্রী অরবিন্দকে যারা প্রথম দর্শন করেছিলেন তাদের কয়েকজনের সেই দর্শনের অভিজ্ঞতা দিয়ে শুরু করছি। শ্রী অরবিন্দ তখনও স্বপ্ন পরিচিত অরবিন্দ ঘোষ রূপে। মণি বাগচি তার যুগমানব শ্রী অরবিন্দ গ্রন্থে লিখেছেন, স্বজাতিকে অগ্নি ও রক্তস্থানে পরিশুদ্ধ করবার ব্রত নিয়ে তিনি বাংলাদেশে এলেন 1906 সালের এপ্রিল মাসে। অরবিন্দের আগমনী বেজে উঠল সন্ধ্যার পৃষ্ঠায়। তার অভ্যুদয়িক রচনা করলেন স্বয়ং বিপিনচন্দ্র পাল। তিনি লিখেছেন, ভারতের জাতীয় আন্দোলনের পুরো ভাগে যারা আছেন তাদের মধ্যে বয়সে তরুণতম হলেও অবদানে, শিক্ষায় ও চরিত্রে
হয়তো সকলের জ্যেষ্ঠ অরবিন্দ বিধাতারই চিহ্নিত পুরুষ, যাকে এই আন্দোলনে এমন এক ভূমিকায় অবতীর্ণ হতে হবে যা তার অন্য কোনো সহকর্মী বা সমসাময়িকের অদৃষ্টে লেখা নেই। তার একমাত্র ধ্যান হলেন দেশ জননী। তাকে তিনি মা বলেই উল্লেখ করেছেন সর্বদা। যে জাতীয়তা আর 10 জনের কাছে মানসিক বিলাপ কিংবা নিম্নতম রূপে যা রাজনৈতিক হট্টগোল এবং আকাঙ্ক্ষা, সেই জাতীয়তাই অরবিন্দের কাছে আত্মারই এক উন্মাদনা বিশেষ। জাতীয়তাবাদী আদর্শের শক্তি ও তাৎপর্য অরবিন্দের মতো গভীরভাবে খুব কম লোকেরই হৃদয়ঙ্গম করেছে। ব্রহ্মবান্ধব উপাধ্যায় তার সন্ধ্যায় লিখেছেন, অমল শুভ্র অরবিন্দ দেখিয়াছ কি? ভারত মানস সরোবরের প্রস্ফুটিত শতদল। এ ফিরিঙ্গির আধারে পাদারের লিলি ডেফোডিল নহে, নির্গন্ধ, শুধু রঙের বাহার, কেবল বর্ণবিলাস। দেবতার পূজায় লাগে না, যাগযজ্ঞে অনাবশ্যক, শুধু সাহেব বিবির সাহেবিয়ানার আড়ম্বর। আমাদের এই অরবিন্দ জগৎ দুর্লভ। হিমশুভ্র বনে সাত্ত্বিকতার দিব্যশ্রী, বৃহৎ ও মহৎ, হৃদয়ের প্রখরতায় বৃহৎ, হিন্দুর স্বধর্ম মহিমায় মহৎ। এমন একটা গোঠা ও খাঁটি মানুষ, এমন বজ্রের মতো বহির্গর্ভ, কমল পত্রের ন্যায় কান্তি পেলব এহেন জ্ঞানাঢ্য। তো আমার শব্দের একটু যদি এদিক সেদিক হয় আমায় ক্ষমা করবেন। তারপর হচ্ছে কতটা পড়লাম, এমন একটা এটা পড়েছি, এমন ধ্যান সমাহিত মানুষ তোমরা ত্রিভুবনে খুঁজিয়া পাইবে না। দেশ মাতৃকার শৃঙ্খল মোচনের জন্য ইনি ফিরিঙ্গি সভ্যতার মায়াপাশ ছিন্ন করিয়া ইহলোকের সুখ স্বাদ বিসর্জন দিয়া মায়ের ছেলে অরবিন্দ বন্দে মাতরম পত্রের সম্পাদনায় ব্রতী হইয়াছেন। ইনি ঋষি বঙ্কিমের ভবানন্দ, জীবনানন্দ, ধীরানন্দ স্বামী। বিলেতে লেখাপড়া শিখলেও বিলেতি অবিদ্যার পুতনা মায়া অরবিন্দকে মুগ্ধ করিতে পারে নাই। অরবিন্দ শরতের সত্য প্রস্ফুটিত পদ্মের মতো আপনার স্বদেশের স্বধর্ম ও সভ্যতার মহিমায় প্রস্ফুটিত হইয়া উঠিয়া জননী জন্মভূমির শ্রীচরণ পদ্মে শ্রদ্ধাজ্ঞের মতো শোভা পাইতেছেন। অধ্যাপক জ্যোতিষচন্দ্র ঘোষ। স্বদেশী আন্দোলনের সময় তার সাক্ষাৎ সংস্পর্শে এসেছিলেন বিশিষ্ট বিপ্লবী নেতা অধ্যাপক জ্যোতিষচন্দ্র ঘোষ। তিনি লিখেছেন, শ্রী অরবিন্দ দৃঢ়নিষ্ঠ সাধনার দ্বারা নীরবে আধ্যাত্ম শক্তি সংগ্রহ করেছিলেন। তিনি কখনো সাময়িক জয়গানের চাপে পথভ্রষ্ট হন নাই। শ্রী অরবিন্দকে তখন যেই দেখিল সেই বুঝিল যে ইনি ভগবত প্রেরিত, ভগবানের বাণী বহন করিয়া আনিয়াছেন। আমরা প্রত্যেকের আমাদের অন্তরের অন্তঃস্থলে বুঝিলাম যে বহুকাল ধরিয়া বাংলাদেশ যে নেতার জন্য অপেক্ষা করছিলেন, এতদিনে তিনি আসিয়াছেন। তাহার নিকট অদেয় কিছুই নাই। তাহার হস্তে বাংলা তথা ভারতের সম্মান ও স্বার্থ নিরাপদ থাকিবে। এখানে বাংলাদেশ এসেছিলেন, এই কথাটা কেন আসছে? অ্যাকচুয়ালি আমার এই বইটির লেখক হচ্ছে একজন বাংলাদেশি। বইটিও বাংলাদেশে প্রকাশিত
এটা বাবা পন্ডিচেরি যখন গিয়েছিলেন, পন্ডিচেরি ঋষি অরবিন্দের আশ্রমে হচ্ছে আমার সবচেয়ে বড় মামা, মানে একদম নিজের মামা। উনি একদম অল্প বয়স থেকেই ওই ওই আশ্রমে আছেন, এখনও জীবিত আছেন বড় মামা। তো দুর্ভাগ্যবশত আমার এখনও সেই মায়ের আশ্রমে যাওয়া হয়নি, কিন্তু বই বলুন, ছবি বলুন, বিভিন্ন কথা বলুন, মা বাবারা তো অনেকবারই গিয়েছেন, মেজ বোনও গিয়েছেন, কিন্তু আমার আমার মানে সৌভাগ্য এখনো হয়নি। তবে আশা রাখবো সহসাই আমি যাব। তো এই বইটা বাংলাদেশেই প্রকাশিত, তো স্বাভাবিক এটা ঋষি অরবিন্দের আশ্রমে অবশ্যই পাওয়া যাবে। তো ওখান থেকে বাবাকে বড় মামা দিয়েছিলেন, আমার বাবাকে বাবা আমাকে দিয়েছেন। তো আমি মোটামুটি একটু একটু পড়তাম। তো বিগত কয়েক বছর আমার পড়া হয়নি, এখন আপনাদের সূত্রে আমার ঠিক পড়া হয়ে যাচ্ছে। তো এবার আমি একটা রেসিপি নামিয়ে নিয়েছি, আর একটা রেসিপি দিচ্ছি। আমি অ্যাকচুয়ালি এদিকে মন দিলে ওইদিকে মন দিতে পারছি না। তো বন্ধুরা দেখতে থাকুন আমি এবার আমিষ রেসিপিটা কি করে বানাচ্ছি। এবারে হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। শ্রী অরবিন্দ আলিপুর জজ কোর্টে বিচারাধীন বন্দী। বিচারের শেষ দিনে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস জজ ও অ্যাসেসরদের সামনে শ্রী অরবিন্দের নির্দোষিতা প্রমাণ সিদ্ধ করার জন্যে যে ওজস্বিনী ভাষায় বক্তৃতা করছিলেন, তাতে আমরা বুঝতে পারব শ্রী অরবিন্দের কি ভাবমূর্তি তার হৃদয়ে উদ্ভাসিত হয়ে উঠেছিল। সত্যি আমার গায়ে কিন্তু কাঁটা দিচ্ছে, যা পরবর্তীকালে বাস্তবে পরিণত হয়েছিল। শোনার মধ্যে আর পড়ার মধ্যে অ্যাকচুয়ালি বিভিন্ন মানে অনুভূতি থাকে, সেটা আমি বুঝতে পারছি। তো যা পরবর্তীকালে বাস্তবে পরিণত হয়েছিল, সে ঐতিহাসিক ভাষণটির কিছু অংশ নিম্নে উদ্ধৃত করা হলো। এটা ইংলিশে আছে, আমি ইংলিশে তো খুব ভালোভাবে মানে বলতে পারবো না, হয়তো পারবো কিন্তু হয়তো ঠিকভাবে পারবো না। তো আমি ভাবার্থটাই পড়ে শোনাচ্ছি। এই বিতণ্ডা, কোলাহল ও আন্দোলন স্তব্ধ হইবার দীর্ঘকাল পরে, তাহার তিরোধানের দীর্ঘকাল পরে মানুষ তাহাকে স্বদেশ প্রেমের কবি, জাতীয়তার নবী, মানবপ্রেমিক বলিয়া শ্রদ্ধা করিবে। তাহার তিরোধানের দীর্ঘকাল পরে তাহার বাণী প্রতিধ্বনিত হইবে, শুধু এদেশে নয়, সাগর পাড়ে দূর দূরান্তে। এবার রবীন্দ্রনাথের কিছু কথা। শ্রী অরবিন্দ দিনের পর দিন যখন বন্দে মাতরম পত্রিকায় তার অগ্নিবর্ষী বাণী দিয়ে জাতীয় চেতনাকে উদ্বুদ্ধ করেছিলেন, যার ফলে শ্রী অরবিন্দ রাজদ্রোহ অপরাধে গ্রেফতার হলেন ওই পত্রিকার সম্পাদক হিসেবে। পরে যদিও তার বিরুদ্ধে কোনো কিছু প্রমাণ করতে না পারার জন্য মুক্তি পেলেন, তখন সারা দেশে প্রবল উত্তেজনা ও আন্দোলন শুরু হলো। রবীন্দ্রনাথ শ্রী অরবিন্দের গ্রেফতারের সংবাদ শুনে নির্ভীকতা ও আত্মত্যাগের নির্বিকার মূর্তি দেখে তার অন্তর উদ্বেলিত হয়ে উঠল অপার শ্রদ্ধা ও সহানুভূতি মাখা ভালোবাসায়। রবীন্দ্রনাথ অভিভূত হলেন, তার কবি মন অধীর হয়ে উঠল, আর তখনই তার অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চারিত হয়ে এলো সশ্রদ্ধ অভিনন্দনের বাণীমূর্তি নমস্কার নামক সুদীর্ঘ এক কবিতায়। যারা সবসময় কবিতা পড়েন তাদের নিশ্চয়ই এটা অবশ্যই জানা থাকবে। এই কবিতায় আমরা দেখতে পাই রবীন্দ্রনাথ যেন প্রত্যক্ষভাবে শ্রী অরবিন্দের ত্যাগ, নির্ভীকতার, স্বদেশ প্রেম ও সত্য পালনে দৃঢ় নিষ্ঠার স্বতঃস্ফূর্ত অভিভক্তি দেখে মুগ্ধ হয়েছিলেন, তেমনি তার অন্তলোকের আত্মার বন্ধনহীন আনন্দ গানও যেন সেই সুদূর অতীতে তার কবি মনে উদ্ভাসিত হয়ে উঠেছিল।
যদিও তখন পর্যন্ত যোগী শ্রী অরবিন্দের তাপস মূর্তি বাইরে ছিল অপ্রকাশিত। সেই প্রসঙ্গে মনে পড়ে বেশ কিছুকাল আগে শ্রী পঙ্কজ সাহা কলকাতা দূরদর্শনের পক্ষ থেকে পুনেতে শ্রীকৃষ্ণ মন্দিরে দিলীপ কুমার রায়ের সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে আমার মায়ের কথা, ঋষি অরবিন্দের কথা অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে যাবেন। আজকের মতো এখানে শেষ করতে যাব ভিডিওটি। পরবর্তী আপনাদের সেই বাকি ঋষি অরবিন্দের কথা অবশ্যই নিয়ে আসব। অবশ্যই যদি ভিডিওটা বড় হয় তখন কিন্তু পড়তে ভীষণ ভালো লাগে। অল্প একটু একটু পড়ে যেন মনের আশা মিটে না। তো বন্ধুরা, অবশেষে দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু কাঁচা লঙ্কা কুচো করে দিয়েছি, না চিড়ে দিয়েছি, এরপরে দিয়েছি গরম মশলা, এরপরে দিচ্ছি 1 চামচ ঘি। তো এরকম মোচা রান্না করাটা ভীষণ হচ্ছে কঠিন কাজ। মোচা রান্নাটা কেটে বেছে অনেকক্ষণ সময় লাগে। তো বন্ধুরা, আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটা কিন্তু আমি শেষ করতে চলেছি। অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আশা করি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। আর আমার এতক্ষণ সাথে থাকার জন্য কিন্তু আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। এভাবে আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে। তো আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি আগামীর আশায়। চলুন টাটা বন্ধুরা, ভালো থাকবেন।